বর্ষায় খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরুবার বেশ কটি মহাসড়কে। ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিয়ে সংশয়, সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। ঢাকা থেকে বেরিয়ে যাওয়া বা ঢাকায় প্রবেশ করার সব রাস্তায় আমরা চেষ্টা করতেছি সংস্কার করার জন্য। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় বেহাল দশা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের। গাইতে যাইতে অনেক অসুবিধা, লোড গাড়ি পোল্ট্রি খায় যায়। এই রুটের প্রতি কোনো তাদের আন্তরিকতা নাই। চট্টগ্রাম যেতে যেখানে আপনার 1-1.5 ঘন্টার মতো সময় লাগতো, এখন 1.5 ঘন্টা আসলে আমরা অর্ধেক পথে যেতে পারতেছি না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মটুসি এবং আমি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি 10 সেপ্টেম্বর থেকে শুরু, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। বুকিং দেওয়া যাবে অনলাইনেও। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। বললেন, বইয়ের বোঝায় শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি করা যাবে না। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির 3টি চক্রের প্রধান সহ 19 জন গ্রেফতার, আরো 50 জনকে ধরতে চলছে অভিযান। আগামীতে আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না, বললেন অর্থমন্ত্রী। আলাদা গ্রেডের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। এবং দুদকের করা মামলায় কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 6 অক্টোবর থেকে। বর্ষা মৌসুমে খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরোবার বেশ কটি মহাসড়কে। এ অবস্থায় কোরবানির ঈদে ঘরমুখ মানুষের যাত্রা কতটা নির্ঝঞ্ঝাট হবে তা নিয়ে প্রশ্ন আছে। তবে কর্তৃপক্ষের আশ্বাস, ঈদের আগেই সংস্কার হবে ঢাকা থেকে বেরোবার সব পথ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের মোড় বা সংযোগ স্থানগুলোতে যতদিন ওভারপাস নির্মাণ করা না হচ্ছে ততদিন এসব মোড়ে দীর্ঘ যানজটের আশঙ্কা থেকেই যায়। আশরাফুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। গাজীপুর চৌরাস্তা। গেল বর্ষায় এ পথে তেমনভাবে খানাখন্দকের সৃষ্টি হয়নি, কিন্তু যানজটের এ ছবি এ মোড়ের নিত্যসঙ্গী। আর তাই জনদুর্ভোগ কমাতে গত 1 বছর ধরেই প্রতিদিন মাইকিং করে কিংবা লাঠি হাতে যানজট কমানোর চেষ্টা করছে গাজীপুরের কমিউনিটি পুলিশ। স্বাভাবিক সময়ে যদি এই অবস্থা হয়, তাহলে উৎসবের সময় এই রাস্তায় কি দুর্ভোগ নামে তা সহজেই অনুমেয়। ঢাকা মাওয়া রুটের পোস্তগোলা ব্রিজে ওঠার মুখেই পড়তে হচ্ছে খানাখন্দকের কবলে। কিছু জায়গায় মেরামতের চেষ্টা চললেও তা অনেকটাই চলছে জোড়াতালির মধ্য দিয়ে। অন্যদিকে 4 লেন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় হানিফ ফ্লাইওভারের সুখ অনেকটাই কেড়ে নিতে পারে ঢাকা চট্টগ্রাম রুট। কর্তৃপক্ষের আশ্বাস, ঈদের আগেই সংস্কার কাজ শেষ হবে বেশ কটি পথে। ঈদের আগে আমাদের বিশেষ করে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া বা ঢাকায় প্রবেশ করার সব রাস্তায় আমরা চেষ্টা করতেছি সংস্কার করার জন্য। যদিও এই পরিবহন বিশেষজ্ঞ বলছেন ভিন্ন কথা। তার মতে, ফি বছর সড়কগুলোর মেরামতের কাজে যেন হাত দিতে না হয়, সেজন্য এগুলো করতে হবে টেকসই মানের এবং অবকাঠামো হতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে। আসলে কিন্তু রাস্তার ক্যাপাসিটি অনেক, কিন্তু এই রাস্তার ক্যাপাসিটিটা খেয়ে ফেলে জাংশন। এই জাংশনগুলি হাইওয়েতে কখনো একতলে থাকার কথা না, সুতরাং সেখানে দিতে হবে গ্রেড সেপারেশন, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। আমরা 2 লেনের রাস্তাকে 4 লেন করি, 4 লেনেরটাকে 6 লেন করি, 6 লেনেরটাকে 8 লেন করছি কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। কিন্তু কাঁচপুরের মোড়ে যেই জায়গা আসলে কজ অফ দ্য কনজেশন, সেই জাংশনের যদি আমি ট্রিটমেন্ট না করি, রাস্তা চওড়া করে কি বেনিফিট পাবো, এই হিসাবটা আমি কখনো মিলাতে পারি না, অন্যরকম মনে হয়। ঈদের মৌসুমে ঢাকা থেকে বেরোবার মহাসড়কগুলোতে বিশেষ করে জাংশন পয়েন্টে তৈরি হয় ভয়াবহ গাড়ির চাপ, আর এতে দুর্ভোগে পড়েন ঘরমুখ লাখো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের জাংশন পয়েন্টে যদি ওভারপাস করা যায় তাহলে এই দুর্ভোগ অনেকটাই কমবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর।
এদিকে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনেকটা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় খানাখন্দে ভরে গেছে পুরো মহাসড়ক। বিশেষ করে পটিয়া থেকে লোহাগড়া পর্যন্ত 40 কিলোমিটার পথে গাড়ি চালানোই দুরূহ হয়ে পড়েছে। এ কারণে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি ধীর গতিতে গাড়ি চালানোর কারণে সৃষ্ট হচ্ছে দীর্ঘ যানজটের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পটিয়া থেকে লোহাগাড়া পর্যন্ত 40 কিলোমিটার পথ স্বাভাবিক সময়ে পাড়ি দিতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু এখন লাগছে 3 থেকে 4 ঘন্টা। দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বেহাল অবস্থা থেকে ক্ষুব্ধ বাস যাত্রী ও চালকেরা। এই মহাসড়কে চলাচলকারী প্রতিটি যাত্রীরই একই অবস্থা। বড় বড় খানাখন্দকে ভরে গেছে পুরো মহাসড়ক। কিছু কিছু এলাকায় বালি এবং ইটের সুরকি দিয়ে গর্ত টাকার চেষ্টা করা হলো, বৃষ্টিতে তা কাদায় পরিণত হচ্ছে। আগে আমরা চট্টগ্রাম যেতে যেখানে আপনার 1.5 ঘন্টার মতো সময় লাগতো, এখন 1.5 ঘন্টা আসলে আমরা অর্ধেক পথে যেতে পারতেছি না। যাত্রী হিসেবে যেটা সমস্যাটা তো অ্যাজ ইউজুয়াল আছেই, আমাদের গাড়ির ঝাঁকুনি, একটু সিট পিছনে হইলে তো সমস্যা, তারপরে গাড়ি চলাচল যানজট জমে যাচ্ছে। দুই পাশে ড্রেন, রাস্তার উপরে অনেক পানি হয়ে গেছে আর রাস্তা গাথা হয়ে গেছে। দক্ষিণ চট্টগ্রামে কোনো সরকারের কাজ তো করে না এই সরকার। কক্সবাজার রুটটা এটা হলো মেইন রুট, এই রুটের প্রতি কোনো তাদের আন্তরিকতা নাই। যাত্রীদের পাশাপাশি যানবাহন চালকেরও ক্ষুব্ধ। একে তো ভাঙা রাস্তার কারণে সঠিকভাবে গাড়ি চালানো যাচ্ছে না, একই সাথে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। জীবনে চালাচ্ছে গাড়ি ভাঙা, রাস্তা ভাঙা, কাজ করতেছে না এরা। ভয়াবহ, গাইতে যাইতে অনেক অসুবিধা, লোড গাড়ি পোল্ট্রি খায় যায়। বিভিন্ন জায়গায় গাড়ি নষ্ট হয়ে বাজে যাচ্ছে রাস্তার। মহাসড়কের এই বেহাল দশার জন্য বৃষ্টিকে দায়ী করছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়েছে আর কি। তারপরও আমরা প্রতিনিয়ত প্রায় 2.5 মাস আমরা রোদ বৃষ্টি কোনো কিছু আমরা ইয়ে করি নাই। আমরা গর্ত হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা গর্ত আমরা মানে যথাসময়ে রাত বলেন দিন বলেন যখনই বলেন আমরা ইয়ে করে যাচ্ছি। এদিকে পরিবহন কর্তৃপক্ষের দাবি, ভাঙা মহাসড়কের কারণে গাড়ি নষ্ট হচ্ছে, অন্যদিকে যাত্রীও কমেছে, তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিবহন খাতকে। টায়ারটা নষ্ট হয় আর গাড়ি পুরোটা লুজ হয়ে যায়। টানা রোড, ফুস রোড থেকে আরম্ভ করে যে নিচে যন্ত্রাংশ আছে সেগুলো আছে বেশি, এক কথায় বলা যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে 8 থেকে 10,000 গাড়ি চলাচল করে, এখন তা 3 থেকে 4,000-এ নেমে এসেছে, আর যেতে সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা। এই বর্ষা মৌসুমে যানবাহন চালকদের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। একে তো সরু এবং আঁকাবাঁকা রাস্তা, তার সাথে যুক্ত হয়েছে বড় বড় গর্ত, আর এর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কিন্তু এর থেকে কোনো উত্তরণের পথ পাচ্ছে না এসব চালকেরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। স্টিমারের টিকিট অনলাইনেও বুকিং দেওয়া যাবে। ঈদের 3-4 দিন আগে থেকেই শুরু হবে লঞ্চ ও স্টিমারের বিশেষ সার্ভিস। আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চে কেবিনের টিকিট এমনিতেই সোনার হরিণ, আর ঈদের সময় কেবিনের একটা টিকিট পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ঈদে বাড়তি চাপ থাকায় লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং এ আগ্রহী হন যাত্রীরা। তাদের কথা মাথায় রেখে আগাম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। ঢাকা বরিশাল নৌরুটে ঈদের ঘরমুখী যাত্রীর সুবিধার জন্য আমরা 10 সেপ্টেম্বর থেকে সরাসরি টিকিট বিক্রি ও বিতরণ শুরু করব। এবার কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ কর্মকর্তা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবার লঞ্চের কেবিন টিকিট কোনোভাবে যাতে কালোবাজারের হাতে না যেতে পারে সেভাবে আমরা সজাগ আছি। এ ব্যাপারে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। অনলাইনেও অগ্রিম বুকিং দেওয়া যাবে স্টিমার সার্ভিসের কেবিনের টিকিট। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ স্টিমার সার্ভিস চালাবে বিআইডব্লিউটিসি। অগ্রিম কেবিনের টিকিটের জন্য যাত্রীদের বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রধান কার্যালয় ও শহর.com-এ যোগাযোগ করতে হবে। লঞ্চগুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল রুটে 16টি লঞ্চ ও 6টি স্টিমার চলার কথা রয়েছে। তুলনামূলক কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় ঢাকা বরিশাল রুটে নৌপথে যাত্রীদের প্রথম পছন্দ। ঈদের সময় চাহিদা থাকে ব্যাপক। এ সময়টাতে এই কেবিন থেকে শুরু করে সকল শ্রেণীতে ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন যাত্রীরা লঞ্চ মালিকদের বিরুদ্ধে। এবার যেন এর ব্যতিক্রম ঘটে এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রথম শ্রেণীতেই শিক্ষার্থীদের ওপর বই আর পড়ার বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। বইয়ের বোঝায় শিক্ষার প্রতি তাদের যাতে অনীহা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি। শিক্ষা মৌলিক অধিকার, আর এই অধিকারকে নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নিরক্ষরতা কমাতে উপ-আনুষ্ঠানিক কর্মসূচিও রয়েছে সরকারের। সরকারি হিসেবে দেশে বর্তমান সাক্ষরতা ৭১%। চেষ্টা চলছে এই হার বাড়ানোর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের সফলতা তুলে ধরেন। বলেন, সবার জন্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করছে তার সরকার। আলোচনায় শিক্ষা জীবনে প্রবেশ করতে কোমলমতি শিশুদের উপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে শিশুটা ক্লাস 1-এ ভর্তি হবে তার জন্য ছাপানো প্রশ্নপত্র দিয়ে তার পরীক্ষা নিয়ে তাকে ভর্তি হতে হবে কেন? যখনই তার ভর্তির বয়স হয়ে যাবে সাথে সাথে তাকে স্কুলে ভর্তি করতে হবে, এটা তার অধিকার। এখানে পরীক্ষা দেওয়ার কোনো বিষয় না। ছাত্রছাত্রীরা যখনই তার স্কুলে যাওয়ার সময় হবে সাথে সাথে সেই স্কুলে সরাসরি তার অন্তত তার ওই পাড়ার স্কুল হলে সেখানে নিজে ওই এলাকার স্কুলে নিজে সরাসরি ভর্তি হবে এবং তাদেরকে ভর্তি করে নিতে হবে। শেখ হাসিনা বলেন, শিশুদের জন্য শিক্ষা হতে হবে আনন্দময়। ক্লাস 1-এ আরেকটা বিষয় আমরা দেখি, এটা প্রাইভেট স্কুলগুলি তো আছে, যেমন বইয়ের বোঝা তেমনি স্কুলে যেতে পারে না, সাথে সাথে তাদের উপরে পড়ার বোঝা এবং হোমওয়ার্ক। এত বেশি হোমওয়ার্ক দেওয়া হয় যে স্কুলে যেদিন ঢুকলো তারপরেই স্কুল সম্পর্কে একটা ভীতি সৃষ্টি হয়ে যায়। এই বিষয়টা বোধহয় একটু দেখা দরকার যে একটা বাচ্চা 5 বছর থেকে স্কুলে গেল, তখনই তাকে সবকিছু বিদ্যা শিক্ষা দিতে হবে তা না, খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার প্রতি তার আগ্রহটা সৃষ্টি করতে হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে জরাজীর্ণ স্কুলগুলোকে সংস্কারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর এই বিষয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আর এর 40 শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে আর কোনো পে কমিশন হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে তিনি জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং কর্মদক্ষতা সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। এখন আর কোনো পে কমিশন হবে না, আমরা সেটা আর কি নীতিগত সিদ্ধান্ত দিচ্ছি। পরবর্তী সরকার মানে কি না মানে সেটা আলাদা কথা, কিন্তু মানার না মানার কোনো জাস্টিফিকেশন থাকবে না। কারণ এইবারের পে ইনক্রিজের পরে দিস ইজ পেটি লিভেবল ওয়েজ, এখন থেকে ভবিষ্যতে যেটা হবে সেটা আমরা এর মধ্যেই তারা ইন্টেন্ড করে দিচ্ছি যে দেয়ার উইল বি এ অফিসার and every year he will submit a report to the cabinet যে what is his assessment of the pay and service condition, কোনো পরিবর্তন দরকার কিনা। বেতন কাঠামো পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেল সহ 4 দফা দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার 8ম জাতীয় বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। সরকারি চাকরিজীবীরা যেখানে আনন্দে আত্মহারা, সেখানে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পালন করছেন পূর্ণ দিবস কর্মবিরতি। এরই অংশ হিসেবে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় শুরু হয় আন্দোলন কর্মসূচি। কমিটিটা হয়েছে, সেই কমিটির কাছ থেকে আমরা আমাদের এই ন্যায্য দাবিটি আমাদের প্রতিষ্ঠিত হবে মর্যাদার বিষয়ে আমাদের ছাড় দেওয়ার কিছু নেই। পরে একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। র্যালিটি শহীদ মিনারে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় সমাবেশ। বেতন কাঠামো দিয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থানটা কোথায় ফিক্স হবে আমরা কিন্তু সেটা এখনো জানি না। সমস্ত জিনিসটা কিন্তু এখনো ক্লিয়ার করে কোনো ঘোষণা আসেনি। আমরা সেই ঘোষণাটা চাই। আগে যে পজিশন ছিলাম তার চেয়ে আমাদের 2 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর কি। সবচেয়ে দুঃখজনক হলো সিলেকশন গেটটা এখানে বাদ দেওয়া হয়েছে। সব দেশের সাথে যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের শিক্ষকদের মর্যাদা আমার মনে হয় যে অন্য সকল পদবি বা মর্যাদা থেকে একটু অন্যভাবেই দেখা উচিত, কিন্তু যেটা আমাদের দেশে একেবারেই হচ্ছে না। সমাবেশ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো সম্পর্কে সরকারের পদক্ষেপ বিবেচনা করেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ
নির্ধারণ করা হবে। আমাদের আন্দোলনের আমাদের যে দাবি দেওয়া এগুলি সুস্পষ্ট প্রতিফলন আমাদের ক্যাবিনেট যখন আবার বসবে তার মধ্যে তাদের সিদ্ধান্তের মধ্যে আমরা সুস্পষ্ট প্রতিফলন দেখতে চাই, তারপরে আমরা ঘরে ফিরে যাব। গত 3.5 মাস ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো ঘোষণা হলে এ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই দাবিতে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। বেলা 11টা থেকে ক্যাম্পাসগুলোতে এই কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন। কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে অংশ নেন তারা। সকালে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় 8ম পে স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বেলা 11টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র গ্রেডের দাবিতে প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা অংশ নেন। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন পে স্কেলে আলাদা গ্রেডের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এ সময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। কর্মবিরতি চলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। দুপুরের সময় আরো থাকছে। ব্যয়বহুল হয় ক্যান্সারের চিকিৎসা চালাতে পারছে না অনেক পরিবারই। শিশুদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি চিকিৎসকদের আহ্বান। এবং গাইবান্ধায় বাঁধ ভেঙে খোলাহাটি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত। তলিয়ে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। চাঁদপুরে মেঘনার ভাঙনের শহর রক্ষা বাঁধের 50 মিটার এলাকা নদীগর্ভে। অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আগামী 6 অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে চার্জ গঠন করেন। প্রায় 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের 21 আগস্ট আব্দুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক আব্দুস সোবহান। পরবর্তীতে গত 7 মে মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। আসামি পক্ষের 241 দ্বারা ওনারা যে দরখাস্ত সেটা বিজ্ঞ আদালতে বিস্তারিত শুনানি হয়। শুনানি আনতে আজকে যে আদেশ দিলেন যে মাননীয় সংসদ যে আব্দুর রহমান বদি এই যে 10 কোটি 86,81,669 টাকার যে জ্ঞাত আয় বহির্ভূত এর কোনো সঠিক তথ্য উপাত্ত বা দালিল কোনো প্রমাণ উনি বিজ্ঞ আদালত দাখিল করতে পারেন না বিধায় ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের 26/2/87 দ্বারা আজকে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করে আগামী 6/10/2015 তারিখে বাদী সাক্ষীর জন্য প্রথম তারিখ ধার্য করেছে। 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাখাওয়াত সহ 9 জনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 1। এছাড়াও 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় সম্পৃক্ততা না থাকায় যশোরের আকরাম হোসেন সহ 3 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। এর আগে সাখাওয়াত সহ 12 জনের বিরুদ্ধে হত্যা, আটক ও নির্যাতনের 5টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। 30 সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। শুনানি শেষে 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় সম্পৃক্ততা না থাকায় যশোরের আকরাম হোসেন সহ 3 জনকে মামলা থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল 1। কোন কোন চার্জে কোন কোন আসামি সম্পৃক্ত সেটি আমরা বলেছি এবং এই পার্টিকুলার যেটা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা ছিল আটক এবং নির্যাতনের অভিযোগ। সেই অভিযোগে ওই রাজাকার ক্যাম্প সাখাওয়াতের নেতৃত্বে রাজাকার বাহিনী এই আসামিরা সেই রাজাকার বাহিনীর সদস্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল আমরা এটাও বলেছি যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাদের সম্পৃক্ততার প্রশ্নে আমরা সাক্ষ্য হাজির করব। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর যে মাননীয় ট্রাইব্যুনাল মনে করেন যে তাদের বিরুদ্ধে যথাযথ সাক্ষী নাই তাহলে সেক্ষেত্রে সেটিও বিবেচনা করতে পারেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির 3টি চক্রের প্রধান সহ 19 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া ঢাকাকে ঘিরে তৎপর 3টি চক্রের আরও প্রায় 50 জনকে ধরতে চলছে ডিবি পুলিশের অভিযান। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব সংবাদ জানান। ডিবি জানিয়েছে, পল্টন এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক ও তার 5 সহযোগীকে সোমবার মধ্যরাতে গ্রেফতার করা হয়। অজ্ঞান পার্টির আরেকটি চক্রের প্রধান রহমান শেখকে 6 সহযোগী সহ গ্রেফতার করা হয় সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে। মগবাজার চৌরাস্তা থেকে আব্বাস মহাজন ও তার 6 সহযোগীকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ আরও জানিয়েছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাসে বা গণপরিবহনে যারা কাজ করে এদের যেমন গ্রুপ থাকে, এই গ্রুপে একজন থাকে লেকচারার, অর্থাৎ যে ক্যানভাস করে বক্তব্য দেয়, আর প্রত্যেক গ্রুপেরই মহাজন থাকে, দলনেতাকে ওরা বলে মহাজন, এরা খাইয়ে দেয়। আর পাশাপাশি এদের আবার ইনফরমার থাকে, অর্থাৎ ইন্টেলিজেন্স কালেকশন করে যে কার কাছে কে একা যাত্রী, সাধারণত একক যাত্রীকে তারা টার্গেট করে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত 3 প্রবাসীর মধ্যে 2 জনের লাশ দেশে আনা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নিহতদের লাশ। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ব রাউজানের মোহাম্মদ ফরহাদ এবং হাটহাজারীর মোহাম্মদ আখতারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতদের লাশ দুপুরের পরে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান তারা। এদিকে প্রক্রিয়াগত জটিলতার কারণে নিহত ইলিয়াসের লাশ দেশে আনা সম্ভব হয়নি। ছেলে আসবে, আমার বিদেশ থেকে আসবে, ও বিয়ে করার প্রোগ্রাম নিয়েছিলাম, কিন্তু সেটা তো হয় নাই, ছেলে তো মারা গেছে। গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন করবো আর কি। ডেড বডি আমরা হস্তান্তর করেছি। হস্তান্তরকালীন সময় আমরা আমাদের সরকারের পক্ষ থেকে একটা শোক বার্তা জানিয়েছি। পাশাপাশি আমরা তাদের লাশ পরিবহন দাফনের জন্য 35,000 টাকার চেক বিতরণ করেছি। গাইবান্ধা সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে খোলাহাটি ইউনিয়নের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। হঠাৎ প্লাবনে চরম বিপাকে পড়েছেন এসব গ্রামের হাজারো মানুষ। বসতবাড়ি ছেড়ে উঁচু সড়ক ও বাঁধের উপর আশ্রয় নিয়েছেন তারা। এদিকে বাঁধ ভেঙে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ঘাঘট নদীর পানির চাপে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রামে আজ ভেঙে যায় সোনালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সকাল 7টার দিকে বাঁধটি ভেঙে যাওয়ার পর পানি ঢুকে পড়ে গ্রামের পর গ্রামে। ভেসে যায় আবাদি জমির ফসল, পুকুরের মাছ এবং পানি উঠে পড়ে বাড়ি ঘরে। অনেকেই ঘুম থেকে উঠে জীবন বাঁচাতে চলে আসেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। আবার কেউ কেউ ধান, চাল, গবাদি পশু এবং প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদ আশ্রয়ে সরাতে পারেননি। ঘুমুর থাকা অবস্থায় গাছ বাড়াইয়া পানি, হাত, চড়াই, ছাগল, ভেড়া যা কিছু আসিল সমস্ত গেছে, আমরাও জ্বালা ধরছিল। কাপড়া চোপড়া তামানে ভিজি গেছি, খালি যে ভোরবেলা থাকিয়ে ভাঙ্গিয়ে তামান কিছু পাইকারের সইয়াও পাইনি, টাইম পাইনি। আবাদি জমি ছিল 100 একর দিকে জমি তলে গেছে, আর মানুষ কৃষকেরা দিশে হারা। এলাকাবাসী বলছেন পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে যায়। পাকা রাস্তা থেকে শুরু কালভার্ট থেকে শুরু করে সব নষ্ট হয়ে গিয়েছে। এলাকার লোক আজকে পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড কোনো ভূমিকা নেই এবং আসেও নেই ওরা কোনোদিন এগলে দেখার জন্য। তবে বন্যা কবলিত মানুষদের সরকারিভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় আমাকে বলেছেন যে শুকনো খাবার সহ এবং তাদের যে আর্থিক যে সহযোগিতা সেটা করার জন্য বলেছেন। চেয়ারম্যানকে আমি বলেছি যে আজকের মধ্যেই যারা আক্রান্ত হচ্ছে, বন্যা কবলিত হয়েছে, তাদের লিস্ট করে তাদেরকে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য। এদিকে খবর পেয়ে ভেঙে যাওয়া বাঁধটি পুনর্নির্মাণে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। 2 পার অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আশা করি যে আমি বিকেল নাগাদ 2 মাথাটা আমি আরবানিং করতে পারবো আশা করছি।
তবে ওই যে মাঝখানে যে পানির হিট ডিফারেন্স অনেক বেশি, হিট ডিফারেন্স না কমা পর্যন্ত ওখানে ওই মাঝখানে কিছু করা সম্ভব হবে না। এলাকাবাসী আশঙ্কা করছেন ঘাঘটের পানির চাপ আরো বৃদ্ধি পেলে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অসংখ্য ইউনিয়ন প্লাবিত হবে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রাম থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। এদিকে চাঁদপুরে মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের 50 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শহরের পুরান বাজার হরিসভা এলাকায় গতরাতে এ ভাঙন শুরু হয়। স্থানীয়রা জানায় গতরাত 2টায় শুরু হওয়া ভাঙনে শহর রক্ষা বাঁধের কয়েকশো সিসি ব্লক পানির চাপে নদীতে ভেসে গেছে। এতে বেশ কিছু বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসক, পৌর মেয়র সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উজানের পানির চাপে ভাঙনের তীব্রতা আরো ব্যাপক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী। এদিকে হরিসভা এলাকায় ভাঙন শুরু হয় আশপাশের এলাকার মানুষের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়ির একটা ছেলে আমাকে পার্শ্ববর্তী, ও সবাই জায়গায় তুলছে, যেন সবাই বাড়ির সবাই জায়গায় যে নদীতে বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাইতেছে। হঠাৎ করে আপনার জলের পাক দিছে, পাকের লগে আপনার আস্তে আস্তে মাটি নিচের দিকে চলে গেছে, ব্লক সরে গেছে, ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে, মালামাল সরাইতে সময় পাইনি। উজানে প্রচণ্ড স্রোতে এই ভাঙন দেখা দিয়েছে। আমরা এই ভাঙনে যেন আরো পরিধি বৃদ্ধি না পায় সেজন্য আমরা ব্লক প্লেয়ার ব্যবস্থা নিচ্ছি। প্রতি বছর বাংলাদেশে শিশুদের মধ্যে বাড়ছে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি। ক্যান্সারে আক্রান্ত এসব শিশুকে সুস্থ করে তোলা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেক পরিবারের পক্ষেই চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হয় না। চিকিৎসকরা বলছেন, সমাজের বিত্তবানরা যদি এসব শিশুর পাশে দাঁড়ান তাহলে অনেক শিশুই ফিরে পেতে পারে সুন্দর জীবন। সিলিয়া সুলতানার রিপোর্ট। ছোট্ট শরীরে সুই ফোটাবো কোথায়, তারপরও প্রতি 3 দিনে পরিবর্তন করা হয় ক্যানোলা, এই শরীরেই নিতে হয় কেমোথেরাপি। এ সময় হেসে খেলে আনন্দে মেতে থাকার কথা, কিন্তু 4 বছরের ছোট্ট রিম গত 1 বছর ধরে আছে শিশু হাসপাতালের ক্যান্সারের এই কেবিনের মাত্র 3 ফিটের একটি বেডে। এখানেই তার পুরো পৃথিবী। কয়েকবার জ্বর আসলো, তারপর গায়ে একটু কালো স্পট পড়ছিল, ডাক্তার দেখাইছিলাম, বলছে যে সেরে যাবে। 8 বছরের রাকিবুলকে বাঁচাতে 2 বছর আগে বাড়ির জমি জমা বিক্রি করে আজ নিঃস্ব জরিনা খাতুনের পরিবার। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আর্থিক অভাব অনটনের কারণে যথাযথ পর্যবেক্ষণে না রাখতে পারায় আবারও ফিরতে হয়েছে 10 বছরের রাকিবুলকে। ভাঙা গেছে, জমি বেচছে, তার গরু বেচছে ছেলের নিকে। ঢাকা শিশু হাসপাতালের তথ্য মতে এখানে আসা শিশু রোগীদের 10 ভাগই ক্যান্সারে আক্রান্ত। এদের মধ্যে 5 থেকে 10% বংশগত, 60% ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এছাড়া 90 থেকে 95% জন্মের পর পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। খাদ্যে বিভিন্ন রকম ভেজাল পরিলক্ষিত দেখা হয়, বিভিন্ন রকম প্রিজারভেটিভ খাদ্যগুলিকে ভালো রাখার জন্য, ফ্রেশ রাখার জন্য আর্টিফিশিয়াল মিল্ক বা টিনজাত দুধ, অনেক সময় রেডিয়েশন দিয়ে সেই টিনজাত দুধগুলিকে জীবাণুমুক্ত করা হয়। সেই রেডিয়েশনের মাত্রাটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু এটা হতে পারে। হাসপাতালের বিভাগীয় প্রধান জানান, ব্যয়বহুল চিকিৎসা হওয়ার কারণে অনেকেই চিকিৎসার মাঝামাঝি ফিরে যান, ফলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বাচ্চাটাকে আইসোলেশন করে রাখার দরকার, আলাদাভাবে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, খাওয়া দাওয়া, ভিটামিন দিতে হবে এবং রক্তে যেটা কম থাকবে সেটাকে দিতে হবে। 2 বছর, 2.5 বছর, অনেক সময় 3 বছর ট্রিটমেন্ট করতে হয়। এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারলে অনেক শিশুই ফিরে পেতে পারে সুন্দর জীবন। তাই এসব শিশুদের চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে দেশের চামড়া শিল্পে। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে দক্ষ শ্রমিক গড়ে তুলতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএর। তবে কারখানা মালিকরা অর্থায়ন করলে দক্ষ শ্রমিক গড়ে তুলতে সহজেই প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব বলে মনে করছেন চামড়া শিল্প সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিভিন্ন জায়গায় কাজ করার পরে এই কাজগুলা শিখছি। কেমিস আছে, কেমিসও আমাদেরকে বুঝাই দেয় কাজগুলা, এভাবে প্রসেসে করো, ওই প্রসেসের কাজগুলো আমরা ওইভাবে করি। সিরাজউদ্দিন
চামড়া প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পর্যায়ে যার কাজের অভিজ্ঞতা ৩৫ বছরের, আর ১.৫ দশক ধরে কাজ করছেন ট্যানারির ড্রামম্যান হিসেবে। পুঁথিগত কোনো শিক্ষা কিংবা প্রশিক্ষণ না থাকলেও বছরের পর বছর শুধু কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে চামড়া শিল্পে শ্রম দিচ্ছেন এমন প্রায় ৬৫,০০০ শ্রমিক। এরা মোটামুটি স্কিল, কারণ এরা আস্তে আস্তে দক্ষতা অর্জন করছে, যার কারণে দক্ষতাটা আমাদের খুব একটা সমস্যা হয় না। কোয়ালিটি প্রোডাক্ট মানে লেদার এরা তৈরি করতে পারে। তবে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ বলছে এখাতে ইতোমধ্যেই দেখা দিয়েছে দক্ষ শ্রমিকদের সংকট। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় প্রযুক্তি বান্ধব নয় কর্মরত শ্রমিকরা, তাই সম্ভব হচ্ছে না পণ্যের মান উন্নয়ন সহ নিত্য নতুন পণ্য তৈরি করা। আমাদের শ্রমিক সংকট কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। বিভিন্ন কোর্স আপনার যদি এখনই সৃষ্টি করা না হয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে দক্ষ শ্রমিকের অভাবে আমাদের শিল্পে কিন্তু একটা চরম ব্যাঘাত ঘটবে। কারখানা কর্তৃপক্ষ ব্যয়ভার বহন করলে তাদের চাহিদা মতো দক্ষ শ্রমিক তৈরিতে সহজেই বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দেওয়া সম্ভব বলে মনে করছে দেশের একমাত্র চামড়া সংশ্লিষ্ট বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান লেদার টেকনোলজি ইনস্টিটিউট। যদি কোনো ডিমান্ড ইউনিভার্সিটিকে যদি অ্যাসোসিয়েশন থেকে দেয় যে আপনার প্রতিষ্ঠানের মেশিনারিজ এভরিথিং ইজ দেয়ার, সো এখানে পার্টিকুলার পিরিয়ডের জন্য একটা কোর্স এক্সিকিউট করা, প্রোগ্রাম কিন্তু করা সম্ভব, কিন্তু সেই ডিমান্ডটা সেখান থেকে আসতে হবে। পাশাপাশি এই শিল্পের গুরুত্ব বিবেচনায় পর্যাপ্ত জনবল ও আধুনিক প্রযুক্তির সুবিধা সহ আরও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল শুধু একটি নামই নয়, যেন একটি প্রতিষ্ঠান, যিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নেরও কারিগর। জাফর ইকবাল আর শাহজালাল বিশ্ববিদ্যালয়, এ দুটো যেন একই সূত্রে গাঁথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও শিশু কিশোর সহ লাখো মানুষের আদর্শ তিনি। কিন্তু বরেণ্য এই শিক্ষাবিদ ক্ষোভে অভিমানে প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছেন উপাচার্যকে। আর এমন খবরে উপাচার্যের প্রতি ক্ষোভ বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। আব্দুল আহাদের রিপোর্ট। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে চলতি বছরের ২০ এপ্রিল ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক। এদের মধ্যে ছিলেন ডক্টর জাফর ইকবালও। তার অধীনে ছিল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি, কম্পিউটার সেন্টার, জার্নাল বোর্ড ও ত্রিপলি প্রধানের পদ। কিন্তু ৫ মাস পার হলেও এখনও তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেননি উপাচার্য। এমন অবস্থায় রোববার বিকেলে উপাচার্যের সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত পদত্যাগপত্রটি গ্রহণ না হলে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হবেন বলে জানিয়েছেন বরেণ্য এই শিক্ষাবিদ। ক্যাম্পাস ধ্বংস হবে না, একজন মানুষের জন্য একটা বিশ্ববিদ্যালয় থাকে না। আমি এর আগে একবার বলেছিলাম পদত্যাগ করেছি, তখন এখানে যে অবস্থা সিচুয়েশন হয়েছিল, আমি কোনোভাবেই চাই না যে এই ধরনের একটা সিচুয়েশন আমার তৈরি হোক। আমি কি চলে যেতে চাই, কিন্তু আমাকে যদি জোর করে এখান থেকে বিদায় করে দেওয়া হয় তখন আমার কিছু করার থাকে না। অন্য সবার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, তাদেরকে রিপ্লেস করা হয়েছে, শুধু আমাকে রিপ্লেস করা হচ্ছে না। শিক্ষকরা বলছে যে আমরা সবাই পদত্যাগ করলাম, আপনি এখন কাজ করে যাচ্ছেন, আমাদের এটা অপমানজনক। এদিকে প্রিয় শিক্ষকের ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার খবরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। স্যার যদি না থাকেন ক্যাম্পাসে, ক্যাম্পাস আর ক্যাম্পাসের মতো থাকবে না। আইডল না বলি, শুধু শিক্ষক হিসেবে অনেক কোয়ালিফাইড, উনি যদি এভাবে চলে যান তাহলে ক্ষতিটা তো আসলে আমাদেরই হবে। আর শিক্ষকরা বলছেন জাফর ইকবাল চলে গেলে অপূরণীয় ক্ষতি হবে বিশ্ববিদ্যালয়ের। যতটুকু সময় জাফর ইকবাল স্যার এই ক্যাম্পাসকে দিয়েছেন, আমার মনে হয় না উনি ওনার ফ্যামিলিকে এতটা সময় দিয়েছেন। স্যারকে ছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয় আমি আমার চিন্তায় আনতে পারি না। ভিসি স্যারকে এনশিওর করতে হবে স্যার এখানে যাতে সুন্দর পরিবেশে, স্যার যাতে কোনো অস্বস্তি না থাকে। তবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উপাচার্য। তবে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন তিনি। প্রফেসর জাফর ইকবালের মতো স্বনামধন্য ব্যক্তি, ওনার ব্যাপারে আমি একেবারেই কোনো সিদ্ধান্ত নাই। কতগুলো দায়িত্ব আছে যেগুলো উনি পালন করছেন, সেগুলো থেকে উনি বলেছেন যে আমাকে অব্যাহতি দেন। আমি বলছি আমাকে কাইন্ড সময় দেন, এটুকুই। দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করার পদ্ধতিটি চালুর কৃতিত্ব ডক্টর জাফর ইকবালেরই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। আগামী ৫ বছরে ব্রিটেনে ২০,০০০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
আর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল হাজার হাজার অভিবাসীর এই প্রবাহকে ইতিবাচক উল্লেখ করে বলেছেন, এসব অভিবাসী তার দেশের উন্নয়নে সহায়তা করবে। চলমান সংকট সমাধানে ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, যারা উন্নত জীবনের আশায় জার্মানি যেতে চাইছে তারা শরণার্থী নয়, বরং অভিবাসী। আর এই পার্থক্যের কথা বিবেচনায় রেখেই চলমান সংকট সমাধানে যথাযথ করণীয় ঠিক করা উচিত বলে মন্তব্য করেন তিনি। পথে পথে বাধা, তবুও থেমে নেই যাত্রা। গত কয়েকদিনের মতো সোমবারও সার্বিয়ার কাছে হাঙ্গেরির রোসকে সীমান্ত এলাকায় ছিল অভিবাসীদের উপচে পড়া ভিড়, যাদের অধিকাংশেরই উদ্দেশ্য পাশের দেশ অস্ট্রিয়া হয়ে জার্মানি পৌঁছানো। কিন্তু যানবাহনের স্বল্পতার কারণে যাত্রা বিলম্ব হওয়ায় বিক্ষুব্ধ অভিবাসীরা হেঁটে রওনা দিলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পেপার স্প্রে ব্যবহার করে। এই অবস্থায় অভিবাসী ও শরণার্থীর মধ্যে পার্থক্য তুলে ধরে যথাযথ ভুক্তভোগীদের চিহ্নিত করে উদ্যোগ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। আশ্রয়ের জন্য যারা ইউরোপে আসছে তাদের অধিকাংশই জার্মানিতে কিংবা অন্যান্য দেশে যাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা যদি জীবনের নিরাপত্তার জন্যই এখানে আসতো, তবে মেসিডোনিয়া, গ্রিস কিংবা হাঙ্গেরিতে থেকেই তাদের সন্তুষ্ট থাকার কথা। কিন্তু তারা উন্নত জীবনের জন্য জার্মানিতে গিয়ে আশ্রয় নিতে চাইছে। অভিবাসীদের জন্য অস্ট্রিয়া ও জার্মানির সীমান্ত খুলে দেওয়ার পর থেকে গত 3 দিনে 20,000-এরও বেশি মানুষ জার্মানিতে পৌঁছেছে। এখানে আসার অপেক্ষায় আছে আরও হাজার হাজার অভিবাসী। তবে জার্মানিমুখী মানুষের এই ঢলকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আমরা এবছর 8 লাখের মতো অভিবাসীকে আশ্রয় দিতে পারবো। আমি বিশ্বাস করি তাদের জন্য এই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু সবার মনে রাখা উচিত, কারো একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। ইউরোপের প্রত্যেকটি দেশের উচিত চলমান অভিবাসী সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে চাপের মুখে থাকা ব্রিটেন 20,000 সিরীয় শরণার্থী নিতে রাজি হয়েছে। তবে যারা এরই মধ্যে ইউরোপে প্রবেশ করেছে তারা নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জাতিসংঘ পরিচালিত ক্যাম্পে থাকা সিরীয় শরণার্থীদের মধ্য থেকে আগামী 5 বছরে ধাপে ধাপে এ সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়া হবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে সোমবার গ্রিসের সীমান্ত পাড়ি দিয়ে নতুন করে কয়েকশো অভিবাসী ম্যাসিডোনিয়ায় প্রবেশ করে। তারা পুলিশের বাধা উপেক্ষা করে দেশটির গেফজেইজা ট্রেন স্টেশনে পৌঁছায়। ম্যাসিডোনিয়া সরকার 2 দিন ধরে অভিবাসীদের জন্য ট্রেন সরবরাহ করলেও অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জার্মানিতে আশ্রয় প্রার্থীদের মধ্যে রয়েছে অনেক বাংলাদেশি, যারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ হয়ে ইউরোপে প্রবেশ করেছেন। সিরিয়া, আফগানিস্তান সহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মানুষ সংঘাত থেকে বাঁচতে ইউরোপে পাড়ি জমালেও বাংলাদেশিরা মূলত উন্নত জীবনযাপনের আশায় সেখানে যাচ্ছেন। বাংলাদেশি অভিবাসী সহ জার্মানিতে আশ্রয় প্রার্থীদের সার্বিক অবস্থা জানাতে স্কাইপে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের রিসার্চ ফেলো প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আশরাফুর রহমান। জেনেছি কিছু সংখ্যক বাংলাদেশি রয়েছে। এখন পার্টিকুলারলি বলাটা একটু ডিফিকাল্ট, কারণ ওদের সম্পূর্ণ আপনার রেজিস্ট্রেশন করার পরে হয়তো বা ওদের আরো ইনফরমেশন গুলো জানা যাবে। বলাটা ডিফিকাল্ট আছে এক্স্যাক্টলি যে কোন দেশ থেকে, কারণ এদের রেজিস্ট্রেশন প্রসেসটা চলতেছে এবং এটা এখনো আমরা জানি না অ্যাকচুয়ালি যে কয়জন কোন দেশ থেকে এসেছেন। তার মানে তো অবভিয়াসলি ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট। ওদের স্ট্যান্স গুলো অনেক চেঞ্জ হচ্ছে, পলিটিক্যালি বলেন বা ইমিগ্রেশন ইস্যুতে ওদের অনেক চেঞ্জ হচ্ছে, যেটা আপনার আগে অনেকটা চিন্তাই করা যেত না। ইন বিটুইন যখন এই সিরিয়ানি ইস্যুটা আবার শুরু হলো, তখন ওরা জার্মানি হঠাৎ করে সবার আগে স্ট্যান্সটা নিল যে ঠিক আছে, আমাদের যেহেতু ক্যাপাসিটি আছে আমরা এই কাজটা করব। মোস্ট অফ দ্য পিপল সোসাইটির বেশ ওয়েলকামিং, ওরা খুবই আপনার হাসি মুখে ওদেরকে বরণ করে নিচ্ছে। এটা একটা বিশাল চেঞ্জ বলতে পারেন। ওরা আফটার অল দিস ক্রাইসিস, যে ইনিশিয়াল ক্রাইসিস, যেটা ওদেরকে যখন শেল্টার দেওয়া হবে, তারপর ওদের যাচাই বাছাই করা হবে যারা অরিজিনাল পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার, যারা সাপোজ সিরিয়া থেকে আসছে, যারা অরিজিনাল পলিটিক্যাল প্রবলেম আছে অথবা সিভিল ওয়ারের কারণে আসছে, ওদেরকে ওরা পরবর্তীতে থাকার ব্যবস্থা করবে এবং যাদের অরিজিনাল এই আইডেন্টিটিটা পাবে না ওদেরকে হয়তো বা রিফিউজ করবে।
অস্ট্রেলিয়ার পর এবার ঘরের মাঠে 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে নিজেদের রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে ঘায়াল করার পরিকল্পনা ক্রিপ শিষ্যদের। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট তুলে দ্বিতীয় পর্বের পথ মসৃণ করতে চায় জর্ডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে আজ বিকেল 5টায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এবার এশিয়ার ফুটবল পরাশক্তি জর্ডানের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে মাঠে নামার ইঙ্গিত লোডউইগ ডি ক্রুইফের। তবে এই ম্যাচের আগে একাদশ নিয়ে চিন্তায় আছেন স্বাগতিক কোচ। দলের বেশ কজন ডিফেন্ডারের ইনজুরির পাশাপাশি গোলরক্ষক সোহেলের মাঠে নামা নিয়েও আছে সংশয়। তারপরও হোম কন্ডিশনের সুবিধা আদায় করে ফিফা র্যাঙ্কিংয়ের 91 নম্বর দেশটির বিপক্ষে ভালো করতে চায় 173 নম্বরে থাকা বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ পর্বে তাজিকিস্তানের বিপক্ষে জিতলেও ড্র করেছে কিরগিজস্তানের বিপক্ষে। তাই এবার বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে পরের পর্বে জায়গা নিশ্চিত করার পথে এগিয়ে যেতে চায় জর্ডান। দুপুরের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। বললেন, বইয়ের বোঝায় শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি করা যাবে না। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি 10 সেপ্টেম্বর থেকে চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। বুকিং দেওয়া যাবে অনলাইনেও। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির 3টি চক্রের প্রধান সহ 19 জন গ্রেফতার, আরো 50 জনকে ধরতে চলছে অভিযান। আগামীতে আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না, বললেন অর্থমন্ত্রী। আলাদা গ্রেডের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। এবং দুদকের করা মামলায় কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 6 অক্টোবর থেকে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।